নমস্কার। আবার একটা ম্যাচ ড্র করলো মোহনবাগান। জামশেদপুর এফসির পরে আবার এবার মোহনবাগান আটকে গেল চেন্নাইয়ের বিরুদ্ধে। চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে মোহনবাগান আটকে গেল। আজকে দেখলাম মাঠে উপস্থিত ছিলেন অভিষেক বচ্চনও, তিনিও ছিলেন। এই অভিষেক বচ্চনকে নিয়ে কিন্তু মাঝখানে খুব কন্ট্রোভার্সি চলছে। তার পারিবারিক সমস্যা রয়েছে, তাকে দেখা যাচ্ছিল না অনেকদিন, তবে আজকে আবার দেখা গেল। এবং এর পাশাপাশি দেখলাম যে চেন্নাইয়ের কোচ তিনিও কিন্তু গ্যালারিতে বসে ম্যাচ দেখছিলেন, কারণ তাকেও কার্ড দেখতে হয়েছিল, সেই কারণে তিনিও সাইড লাইনে ছিলেন না, বেঞ্চে ছিলেন না। সব মিলিয়ে আজকে কিন্তু মোহনবাগান কোচ তিনি একটা এক্সপেরিমেন্ট করতে চেয়েছিলেন। কয়েকজন ফুটবলারকে তিনি প্রথম একাদশে রাখেননি, তেমনই গ্রেগ স্টুয়ার্ট আর দিমিত্রি পেত্রাতসদের তিনি দেখে নিতে চেয়েছিলেন। যদিও পেত্রাতস গত ম্যাচেও খেলেছে, স্টুয়ার্টকে তেমন কিছু মনে হয়নি। একটা গোলমুখ মতো শট ছিল দীপক তাংরির শটটা, সেটা ইজি ছিল। আদারওয়াইজ চেন্নাই কিন্তু যথেষ্ট ভালো খেলেছে। প্রীতম কোটাল এবং সব মিলিয়ে প্রীতম কোটালের নেতৃত্বে যে চেন্নাই এফসির যে ডিফেন্স, তারা কিন্তু মোহনবাগানকে রুখে দিতে সমর্থ হয়েছে। মোহনবাগানের কোচ মলিনার একটু রণকৌশল নিয়ে অনেক রকমের চিন্তাভাবনা চলছে, অনেক ধরনের আলোচনা চলছে। আমার তো মনে হয় যে তিনি বোধহয় এই যে তার প্রথম একাদশের যে ৩-৪ জন প্লেয়ার, জিমি ম্যাকলারেন সহ বাকিদেরকে কিন্তু একটু দেখে নিতে চেয়েছিলেন, তাদেরকে রিজার্ভে রেখে বা তাদেরকে বেঞ্চে রেখে বাকিদেরকে একটু দেখে নেওয়া এবং তাদেরকে একটু রেস্ট দেওয়া। কারণ একের পর এক ম্যাচ যাচ্ছে, যাতে ইস্টবেঙ্গলের মতন পরিণতি না হয়, একের পর এক ভালো প্লেয়ার চোট পেয়ে মাঠের বাইরে চলে না যায়, সেই কারণে কিন্তু তার এই রণকৌশল বলে মনে হয়। কিন্তু এতে আখেরে বিপদে পড়ছে দল, কারণ পয়েন্ট খোয়ালো আবার একটা, গত দুটো ম্যাচে 2-2 4 পয়েন্ট খোয়ালো, যেটা 6 পয়েন্ট হতে পারতো, 3-3 6 পয়েন্ট হতে পারতো, সেখানে 2-2 4 পয়েন্ট খুঁয়ে মাত্র 2 পয়েন্ট পেল তারা দুটো অ্যাওয়ে ম্যাচ থেকে। এফসি গোয়া যদি পরের ম্যাচ জিতে যায়, তাহলে কিন্তু আরও মোহনবাগানের সঙ্গে এফসি গোয়ার পয়েন্ট কমে আসবে, ফারাক কমে আসবে, এবং লিগ শিল্ডে যে দৌড় মোহনবাগানের, সেটা কিন্তু আরও কঠিন হয়ে পড়বে। এফসি গোয়া বা বেঙ্গালুরু এফসি তারা কিন্তু খুব কাছাকাছি রয়েছে, এমন কিছু ফারাক নেই, যদিও 6 পয়েন্টের ফারাক ছিল আগে, এখন 7 পয়েন্ট হলো। পরবর্তীতে এফসি গোয়ার ম্যাচ, নিঃসন্দেহে এফসি গোয়াও এই বিষয়টার দিকে নজর রাখবে। এখন যে ম্যাচগুলো হচ্ছে ম্যাক্সিমামই ম্যাচ হচ্ছে ড্র, আর নয়তো আমি ইস্টবেঙ্গলের ক্ষেত্রে ম্যাচ হারতে দেখলাম। বাকি ম্যাচগুলো কিন্তু বেশিরভাগ ম্যাচে ড্র হচ্ছে, কেউই পয়েন্ট হারাতে চাইছে না, অন্তত 1 পয়েন্টও যদি ঘরে তোলা যায়। আর এতে করে যদি ছোট টিমগুলো বড় টিমগুলোকে আটকে দেয়, তাহলে কিন্তু যারা তাদের পরে পরে রয়েছে তাদের অনেকটা সুবিধে হয়ে যায়, যেটা লিগটাকে আরও বেশি করে আকর্ষণীয় করে তোলা, আরও একটু জমিয়ে দিচ্ছে। এখন যা অবস্থা, পরপর দুটো ম্যাচে মোহনবাগান ড্র করাতে লিগটা কিন্তু জমে গেল, ওটা বলা যেতে পারে। ওপেন চান্সেস হলো অনেক বেশি। এই জায়গা থেকেই বলবো যে ইস্টবেঙ্গলের একটা এই সুযোগটাকে কাজে লাগানোর জায়গা তো সত্যিই তৈরি হচ্ছে, যেটা হয়তো পরের পর ম্যাচ হেরে হারের হ্যাটট্রিক করে ইস্টবেঙ্গলের কাছে আর কোনো উপায় নেই, কারণ একের পর এক প্লেয়ার চোটগ্রস্ত। আজকেও প্র্যাকটিস শুরু হয়েছে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচের রিহ্যাব সেশন দিয়ে শুরু হয়েছে, কিন্তু আনোয়ার আলী আসেননি আজকেও। তো এই তো অবস্থা টিমটা, আনোয়ারকে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচটাতেও পাওয়া যাবে না। তো এই তো অবস্থা, একের পর এক প্লেয়ারের চোট পাওয়া, যদিও সৌভিককে পাওয়া যেতে পারে, আবার ওদিকে নন্দাকে পাওয়া যাবে না, রাকিবকে পাওয়া যায় কিনা সেটা দেখতে হবে। তো সাউল ক্রিস্পো নেই, কাকে ছেড়ে কাকে বলবো। এখন পরের ম্যাচটা নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে, পাশাপাশি কিন্তু ইস্টবেঙ্গলের ভাবনা চিন্তায় ঢুকে গেছে সিএফএলও, কারণ সিএফএলের ম্যাচের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। কার্যত সেটা হতে চলেছে ফাইনাল ম্যাচ কলকাতা লিগের ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে। তো এই ম্যাচটা নিয়েও কিন্তু বিনো জর্জ তারা ভাবনা চিন্তা করছেন। তো নিঃসন্দেহে সেখানে হয়তো ইস্টবেঙ্গল জয় পাওয়ার চেষ্টা তো করবেই, এবং অনেকে বলছেন যে ইস্টবেঙ্গল হয়তো ভাইপোর টিম অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিমকে ছেড়ে দিতে পারে। আমার সেটা মনে হয় না, ফুটবল মাঠে এমন কিছু হবে বলে। ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো খেলছিল, কলকাতা লিগ চ্যাম্পিয়ন হওয়ার মতনই খেলেছে, তো চ্যাম্পিয়ন হবে বলে আমি আশা করি। আপনারা কি মনে করেন সেটা অবশ্য জানাবেন। আর মোহনবাগান আজকের ম্যাচটাতে ড্র করাতে আখেরে কার লাভ হচ্ছে? মোহনবাগানের এই রণকৌশল, যারা মোহনবাগান সমর্থক, মোহনবাগান কোচের এই রণকৌশলকে কি সমর্থন করছেন একটু জানান অতি অবশ্য, সেটা জানালে ভালো লাগবে। তো আমার তো এটাই মনে হয়েছে যে মোহনবাগান কোচ মলিনা তিনি চাইছেন যে তার প্রথম একাদশে সেরা প্লেয়ারদেরকে কিছুটা রেস্ট দিতে, এবং যে রিজার্ভ বেঞ্চে প্লেয়াররা রয়েছে তাদেরকে একটু সুযোগ দিয়ে ম্যাচ ফিট করে নেওয়া, এবং পরবর্তী ম্যাচগুলোর জন্য প্লে অফের জন্য রেডি রাখা প্লেয়ারদেরকে, সেটা করার জন্যই বোধহয় তিনি এই পরীক্ষা নিরীক্ষা করছেন। তাই প্রথম একাদশে একাধিক প্লেয়ারকে আজকে বাইরে রেখেই একাদশ সাজিয়েছিলেন তিনি। সোহেল ভাটকে দেখা গেল, সোহেল ভাটও একটা সুযোগ পেয়েছিল, যদি তিনি পাস দিয়ে দিতেন সেটা হয়তো গোল হতে পারত।
নিজে গোল করতে গিয়ে মিস করলেন। তো এই বিষয়গুলো ছাড়া মোহনবাগানের খেলার অ্যাজ সাচ খুব বেশি আকর্ষণীয় মনে হয়নি। তার তুলনায় বলব চেন্নাই এফসি অনেক ভালো ফাইট দিয়েছে মোহনবাগানের বিরুদ্ধে। জর্ডান তো বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল, একটা তো হাতে মেরে দিল দেখলাম। আদারওয়াইজ এই ম্যাচটায় খুব বেশি কিছু পাওয়ার নেই। এখন ইস্টবেঙ্গল পরবর্তী ম্যাচ নিয়ে তারা কী ভাবনা চিন্তা করে, কী টিম করে, কী রণকৌশল হয়। রণকৌশল একটাই যে জেতা ছাড়া কোনো উপায় নেই, এবং দেখা যাক যে তারাও কোনো যাদের রিজার্ভ বেঞ্চে প্লেয়ারগুলোকে সুযোগ দেয় কিনা। কারণ ইস্টবেঙ্গল কোচ মনে করছে যে প্লে অফে যাওয়ার আর কোনো সুযোগ নেই। সেই জায়গায় দাঁড়িয়ে তারা রিজার্ভ বেঞ্চের প্লেয়ারদের সুযোগ দেয় কিনা আগামী ম্যাচগুলোতে, সেদিকে নজর থাকবে। তো দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই জানাতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে নেবেন। চ্যানেলে নতুন হলে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। টিল দেন, গুড নাইট।